হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? 2025 সালে মুক্তি পাওয়া মুভি ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড। মুভির ডিরেক্টর জুলিয়াস ওয়ান। মুভির IMDb রেটিং 5.7 আউট অফ 10। রটেন টমেটোস 47%, মেটাক্রিটিক 42 এবং 54% গুগল ইউজার্স এই মুভিকে লাইক করেছে। এটা অ্যাকশন এপিক, অ্যাডভেঞ্চার এপিক, সাইফাই এপিক, সুপারহিরো, অ্যাকশন, অ্যাডভেঞ্চার ও সাইফাই মুভি। তাহলে চলুন একটি স্পয়লার অ্যালার্ট দিয়ে মুভির গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পাই যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট থান্ডারবোল্ট রসকে, যিনি একসময় ছিলেন আর্মির একজন জেনারেল। পরে তিনি রাজনীতির পথে পা রাখেন এবং ধাপে ধাপে উঠে এসে অবশেষে প্রেসিডেন্ট হয়ে যান। একটি জনসমাবেশে তিনি একটি স্টেজে দাঁড়িয়ে দর্শকদের সামনে একটি বিশেষ ধাতু নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছিলেন। অন্যদিকে একটি জায়গায় আমরা ক্যাপ্টেন আমেরিকাকে দেখতে পাই, সে টিভিতে প্রেসিডেন্টের সেই সংবাদটি দেখতেছিল। এরপরে ক্যাপ্টেন আমেরিকা একটি জায়গায় চলে যায়, যেখানে সার্ভেন্ট সোসাইটির সদস্যরা অবস্থান করতেছিল। ক্যাপ্টেন আমেরিকা তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে, কারণ এই সার্ভেন্ট সোসাইটির সদস্যরা যুক্তরাষ্ট্রের ক্ষতি করার পরিকল্পনা করতেছিল। তাই ক্যাপ্টেন আমেরিকা তাদের থামাতে বাধ্য হয়। সংঘর্ষের এক পর্যায়ে ক্যাপ্টেন আমেরিকাকে সহায়তা করতে টরেস সেখানে উপস্থিত হয়। কিছুক্ষণ পর ক্যাপ্টেন আমেরিকা ও টরেস মিলে সার্ভেন্ট সোসাইটির সদস্যদের কাবু করে এবং তাদের পুলিশের হাতে তুলে দেয়। তারপরে ক্যাপ্টেন আমেরিকা টরেসকে ধন্যবাদ জানায় এবং তাকে বলে, টরেস, তোমার ফাইটিং স্কিল আরও একটু উন্নত করা দরকার। এরপরে ক্যাপ্টেন আমেরিকা ও টরেস তাদের এক পরিচিত ব্যক্তির সাথে দেখা করতে যায়, যার নাম ব্র্যাডলি। তারা তিনজন যখন একে অপরের সাথে কথা বলতেছিল, তখন ক্যাপ্টেন আমেরিকার মোবাইলে একটি কল আসে। কলটি রিসিভ করার পর সে জানতে পারে এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থান্ডারবোল্ট রসের পক্ষ থেকে। প্রেসিডেন্ট রস তাকে বলে, আজ রাতে হোয়াইট হাউসে একটি গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে। আমি চাই তুমি ও টরেস এই মিটিংয়ে অংশগ্রহণ করো। ক্যাপ্টেন আমেরিকা উত্তর দেয়, আমি মিটিংয়ে তখনই যোগ দেব যদি ব্র্যাডলিকেও সঙ্গে আনতে পারি। থান্ডারবোল্ট রস কিছুক্ষণ ভেবে বলে, ঠিক আছে, তুমি ব্র্যাডলিকেও নিয়ে আসতে পারো, আমার এতে কোনো আপত্তি নেই। রাতের সময় ক্যাপ্টেন আমেরিকা, টরেস এবং ব্র্যাডলি একসাথে হোয়াইট হাউসে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় বিশ্বের বিভিন্ন দেশের প্রেসিডেন্ট ও উচ্চপদস্থ ব্যক্তিরা ইতিমধ্যেই সেই গুরুত্বপূর্ণ মিটিংয়ে উপস্থিত হয়েছেন। ঠিক তখনই ক্যাপ্টেন আমেরিকার সামনে একজন সিক্রেট সার্ভিসের এজেন্ট এসে দাঁড়ায়। সে ভদ্রভাবে বলে, ক্যাপ্টেন আমেরিকা, প্রেসিডেন্ট থান্ডারবোল্ট রস আপনার সঙ্গে এখনই দেখা করতে চান। অনুগ্রহ করে আমার সঙ্গে চলুন। এই কথা শোনার পর ক্যাপ্টেন আমেরিকা প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে যায়। প্রেসিডেন্ট থান্ডারবোল্ট রস তাকে দেখে আন্তরিকভাবে হাসে এবং বলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ ক্যাপ্টেন আমেরিকা, তুমি এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে অংশ নিতে এসেছ। তবে তার আগে আমি তোমার সঙ্গে একটি জরুরি বিষয় নিয়ে কথা বলতে চাই। আমি সিদ্ধান্ত নিয়েছি আবার একটি নতুন অ্যাভেঞ্জার্স টিম গঠন করব। এই কথা শুনে ক্যাপ্টেন আমেরিকা কিছুটা বিস্মিত হয়ে বলে, আপনি তো আগে এই অ্যাভেঞ্জার্স টিম গঠনের বিপক্ষে ছিলেন, এখন হঠাৎ করে আবার এই সিদ্ধান্ত কেন? থান্ডারবোল্ট রস উত্তরে বলে, তুমি ঠিকই বলেছ, আমি শুরুতে এর বিরুদ্ধে ছিলাম। তবে এখন ভাবছি, যদি অ্যাভেঞ্জার্সের মতো একটি সুসংগঠিত টিম না থাকে, তাহলে দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। শুধু একজন প্রেসিডেন্ট সব সমস্যা সামলাতে পারে না, তাই সুপার হিরোদের একত্রিত করে একটি শক্তিশালী টিম গঠন করা এখন সময়ের দাবি। আমরা যদি একসাথে কাজ করি, তবে দেশের মানুষ আরও বেশি সুরক্ষিত থাকবে। আধা ঘন্টা পর প্রেসিডেন্ট থান্ডারবোল্ট রস এবং ক্যাপ্টেন আমেরিকা হোয়াইট হাউসের মিটিং হলে উপস্থিত হন। মিটিং শুরু হলে প্রেসিডেন্ট রস সবাইকে উদ্দেশ্য করে বলে, আমার প্রিয় অতিথিবৃন্দরা, আপনাদের সবাইকে হোয়াইট হাউসের এই বিশেষ মিটিংয়ে স্বাগতম। এখানে উপস্থিত বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও উচ্চপদস্থ কর্মকর্তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা সবাই মূল্যবান সময় নিয়ে এসেছেন, এটা আমার জন্য অনেক সম্মানের বিষয়। এই মিটিংটি আয়োজন করার একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। আমরা সম্প্রতি ইন্ডিয়ানা মহাসাগরের গভীরে একটি বিশেষ দ্বীপের খোঁজ পেয়েছি। ওই দ্বীপে এমন এক দুর্লভ ধাতু রয়েছে, যার ক্ষমতা অসাধারণ। আমি মনে করি যদি এই ধাতুটি সঠিকভাবে ব্যবহৃত হয়, তাহলে শুধু আমাদের দেশ নয়, পুরো বিশ্বেরই প্রযুক্তিগত এবং প্রতিরক্ষা ক্ষেত্রে বিপুল উন্নতি সাধিত হতে পারে। ঠিক তখনই সভাকক্ষে একটি অদ্ভুত শব্দ শোনা যায়, যা উপস্থিত সবাইকে চমকে দেয়। এই অদ্ভুত শব্দ শোনার সঙ্গে সঙ্গেই ব্র্যাডলি হঠাৎ প্রেসিডেন্ট থান্ডারবোল্ট রসের দিকে বন্দুক তাক করে এবং তাকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এই ঘটনায় হোয়াইট হাউসে উপস্থিত মানুষজনরা আতঙ্কে পড়ে যায়। চারপাশে এক ধরনের বিশৃঙ্খলা এবং হট্টগোলের সৃষ্টি হয়। এই দৃশ্য দেখে ক্যাপ্টেন আমেরিকা হতবাক হয়ে যায় এবং সময় নষ্ট না করে দ্রুত ব্র্যাডলিকে থামানোর চেষ্টা করে। কিন্তু ব্র্যাডলি হোয়াইট হাউস থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর একটি নির্জন এলাকা থেকে পুলিশ তাকে ধরে ফেলে। সেই সময় ক্যাপ্টেন আমেরিকাও ঘটনাস্থলে উপস্থিত ছিল। ক্যাপ্টেন আমেরিকা চুপচাপ দাঁড়িয়ে চিন্তা করতেছিল, ব্র্যাডলির হঠাৎ এমন আচরণ কেন? হোয়াইট হাউসে আসার সময় তো সে একেবারে স্বাভাবিক ছিল। কি এমন ঘটল হঠাৎ, যে তাকে এই চরম পদক্ষেপ নিতে হলো?
এই ঘটনায় ক্যাপ্টেন আমেরিকা ভীষণভাবে হতভম্ব হয়ে পড়ে এবং পরিস্থিতির গভীরে কোনো বড় রহস্য লুকিয়ে আছে বলেই মনে করে। তারপরে ক্যাপ্টেন আমেরিকা প্রেসিডেন্ট থান্ডারবোল্ট রসের অফিসে চলে যায়। অফিসে পৌঁছে সে ব্র্যাডলির ঘটনাটি নিয়ে আলোচনা শুরু করে। ক্যাপ্টেন আমেরিকা বলে, প্রেসিডেন্ট, আমি মনে করি ব্র্যাডলি নির্দোষ। সে এমন কাজ করার মতো মানুষ নয়। নিশ্চয়ই এমন কিছু ঘটেছে যার কারণে সে বাধ্য হয়েছে এই সিদ্ধান্ত নিতে। আমরা বিষয়টা খতিয়ে দেখতে পারি। প্রেসিডেন্ট থান্ডারবোল্ট রস রাগ সংবরণ করে বলে, দেখো ক্যাপ্টেন আমেরিকা, তুমি যতই ব্র্যাডলির হয়ে কথা বলো না কেন, সে হোয়াইট হাউজে আমার ওপর গুলি চালিয়েছে। এটা শুধু অপরাধ নয়, এটা দেশের নিরাপত্তার জন্য হুমকি। আমার ভাগ্য ভালো ছিল বলে বেঁচে গেছি, কিন্তু যদি গুলি লাগতো। তিনি কিছুক্ষণ থেমে আবার বলে, আমি জানি না কি ঘটেছে তার সঙ্গে, কিন্তু তার আচরণ কোনোভাবেই মাপযোগ্য নয়। তুমি এখন আমার অফিস থেকে চলে যাও। ক্যাপ্টেন আমেরিকা প্রেসিডেন্টের এমন কথা শুনে কিছুটা হতাশ হয়ে পড়ে, তবে সে সহজে হাল ছাড়ার মানুষ নয়। ক্যাপ্টেন আমেরিকা মনে মনে প্রতিজ্ঞা করে, যাই ঘটুক না কেন, আমি ব্র্যাডলির বিষয়ে সত্যটা জানবই। সে কেন এমন করল, এর পেছনের আসল কারণ খুঁজে বের করব। এরপরে ক্যাপ্টেন আমেরিকা ব্র্যাডলির সঙ্গে দেখা করতে জেলে চলে যায়। সে ব্র্যাডলির সামনে বসে গম্ভীরভাবে বলে, ব্র্যাডলি, আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু আমাকে সত্যি করে সবকিছু খুলে বলো। সেদিন হোয়াইট হাউজে ঠিক কি ঘটেছিল? কি এমন ঘটল যার জন্য তুমি এমন আচরণ করলে? আমি বলতে চাই, তুমি কেন প্রেসিডেন্টকে মারার চেষ্টা করেছিলে? ব্র্যাডলি ক্যাপ্টেন আমেরিকাকে দেখে ধীরে ধীরে কথা বলা শুরু করে। ক্যাপ্টেন আমেরিকা, আমি নিজেও ঠিক জানি না সেদিন আমার সঙ্গে আসলে কি ঘটেছিল। আমি বুঝতেই পারিনি কখন এবং কিভাবে আমি এমন একটা কাজ করে ফেললাম। তবে একটা জিনিস এখন মনে পড়ছে, হোয়াইট হাউজে সেদিন আমি একটা অদ্ভুত শব্দ শুনেছিলাম। সেই শব্দটা কেমন যেন আমার মাথার ভেতর ঢুকে গিয়েছিল, যেন আমার উপর কেউ নিয়ন্ত্রণ চালাচ্ছিল। জানি না, হয়তো আমি সম্মোহিত হয়েছিলাম। আমি আসলেই নিশ্চিত না, কিন্তু এটা সত্য, আমি ইচ্ছা করে কিছু করিনি। কিছুক্ষণ পর ক্যাপ্টেন আমেরিকা গাড়ি চালিয়ে তার বাড়ির পথে রওনা দেয়। রাস্তায় যেতে যেতে সে টরেসকে ফোন করে এবং হোয়াইট হাউসের ঘটনার পর ব্র্যাডলির সঙ্গে তার কথোপকথন সহ সবকিছু বিস্তারিতভাবে জানিয়ে দেয়। ঘটনাটি শোনার পর টরেস ক্যাপ্টেন আমেরিকাকে বলে, আমি এই বিষয়ে আগেই তদন্ত শুরু করেছি, কিন্তু এখনও পর্যন্ত কিছু খোঁজ পাইনি। তবে আমি খোঁজ পেলেই তোমাকে সঙ্গে সঙ্গে জানাবো। ক্যাপ্টেন আমেরিকা টরেসকে বলে, ঠিক আছে, আমি অল্প কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরে আসতেছি। তখন আমরা দুইজন মিলে এই বিষয়টা ভালোভাবে তদন্ত করব। সে এই কথা বলে ফোনটি কেটে দেয়। কিন্তু ঠিক তখনই হঠাৎ করে তার গাড়ির সামনে একজন অচেনা ব্যক্তি এসে দাঁড়ায় এবং সেই ব্যক্তি ক্যাপ্টেন আমেরিকার গাড়ির ওপর একনাগাড়ে গুলি ছুড়তে থাকে। তার গুলি ছোড়া শেষ হলে সে চারপাশে তাকিয়ে দেখে ক্যাপ্টেন আমেরিকা আর নড়ছে না। মুহূর্তেই তার মুখে এক নির্মম তৃপ্তির হাসি ফুটে ওঠে। সে ভাবে, শেষমেশ তাকে সরাতে পারলাম। এমন সময় দর্শকের সামনে উন্মোচিত হয় সেই অচেনা ব্যক্তির পরিচয়, সেথ ভোয়েকার, যিনি আসলে সার্ভেন্ট সোসাইটির প্রধান এবং এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের মূল চালক। সেথ ভোয়েকার যখন নিজের মনে বিজয় উদযাপন করতেছিল, ঠিক তখনই হঠাৎ ক্যাপ্টেন আমেরিকা তার সামনে এসে দাঁড়ায়। এই দৃশ্য দেখে সেথ ভোয়েকার হতবাক হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারতেছিল না যে ক্যাপ্টেন আমেরিকা এখনও বেঁচে আছে। সে বিস্মিত হয়ে প্রশ্ন করে, তুমি তো মারা গিয়েছিলে, এটা কিভাবে সম্ভব? ক্যাপ্টেন আমেরিকা দৃঢ় কণ্ঠে জবাব দেয়, তুমি যখন আমার উপর গুলি চালাচ্ছিলে, ঠিক তার আগেই আমি নিজেকে সুরক্ষিত করে নিয়েছিলাম। তারপরে ক্যাপ্টেন আমেরিকা সেথ ভোয়েকারকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। এরপরে ক্যাপ্টেন আমেরিকা বাড়ি ফিরে আসে। ঘরে ঢুকে সে দেখতে পায় টরেস কম্পিউটারের সামনে বসে মনোযোগ সহকারে কাজ করছে। টরেস কম্পিউটারে তার কাজ শেষ করে ক্যাপ্টেন আমেরিকার দিকে ফিরে তাকিয়ে বলে, আমি ঠিক এখনই কম্পিউটার থেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য বের করেছি। হোয়াইট হাউজে যেসব ঘটনা ঘটেছিল ও সেগুলোর পেছনে কারা ছিল সেটা আমি বুঝতে পেরেছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি জানতে পেরেছি তারা এখন কোথায় অবস্থান করছে। ক্যাপ্টেন আমেরিকা দৃঢ় কণ্ঠে জবাব দেয়, তাহলে আর দেরি কেন? চলো আমরা এখনই রওনা দিই, ওই অপরাধীদের যেভাবেই হোক ধরতেই হবে। রাতের দিকে ক্যাপ্টেন আমেরিকা ও টরেস গাড়িতে করে নির্ধারিত স্থানে পৌঁছে যায়। এই জায়গায় এসে ক্যাপ্টেন আমেরিকা ও টরেস দেখতে পায় এটি আসলে একটি স্যাটেলাইট হেডকোয়ার্টার। তারপরে ক্যাপ্টেন আমেরিকা ও টরেস সতর্কভাবে হেডকোয়ার্টারের ভিতরে প্রবেশ করে। ভিতরে ঢুকেই তারা চারপাশে নজর রেখে ধীরে ধীরে তদন্ত শুরু করে দেয়, কারণ তারা জানে এই জায়গাটাই সেই অপরাধীদের আসল ঘাঁটি। তদন্তের সময় ক্যাপ্টেন আমেরিকা ও টরেসের সামনে হঠাৎ করে উপস্থিত হয় স্যামুয়েল স্টার্নস। ক্যাপ্টেন আমেরিকা ও টরেসকে দেখে সে কিছুটা হতভম্ব হয়ে যায়। একটু থেমে অবাক কণ্ঠে জিজ্ঞেস করে, তোমরা কিভাবে আমার খোঁজ পেলে? তবে বেশিক্ষণ গোপন না রেখে সে এক পর্যায়ে সব সত্য ঘটনা দুইজনের সামনে খুলে বলে দেয়। সবকিছু জানিয়ে দেওয়ার পর স্যামুয়েল স্টার্নস একটু হেসে বলে, আমি তো তোমাদের দুইজনকে সব ঘটনা জানিয়ে দিলাম, তাহলে এখন আমার উচিত তোমাদের একটু বিশেষ খাতির করা। এই কথা বলেই সে হঠাৎ রূঢ় ভঙ্গিতে চিৎকার করে ওঠে, সিকিউরিটি, এদের দুইজনকে ধরে ফেলো। আর এই সুযোগে স্যামুয়েল স্টার্নস দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
ক্যাপ্টেন আমেরিকা ও টরেস এটা দেখে ঘাবড়ে যায়। তারা কিভাবে এত সিকিউরিটির সাথে সংঘর্ষ করবে? তখন সেখানে তাদের দুইজনকে সাহায্য করতে ব্ল্যাক উইডো চলে আসে, যে কিনা প্রেসিডেন্টের সেক্রেটারি ছিল। সে ক্যাপ্টেন আমেরিকা ও টরেসকে বলে, আমি তোমাদের সব ঘটনা জেনে গিয়েছি, এজন্য এখন আমি তোমাদের সাহায্য করব। এরপরে তারা তিনজন সংঘর্ষ শেষ করে সেই হেডকোয়ার্টার থেকে বাইরে বেরিয়ে আসে। দেখা যায় তখন সকাল হয়ে গেছে। তারপরে তারা তিনজন একটি আর্মি ক্যাম্পে চলে যায়। সেখানে গিয়ে তারা এক আর্মি জেনারেলের সাথে দেখা করে। সেই আর্মি জেনারেল ক্যাপ্টেন আমেরিকাকে বলে, আমি গোপন সূত্র থেকে এটা জানতে পেরেছি, আমেরিকার প্রেসিডেন্ট এবং জাপানের প্রেসিডেন্ট ইন্ডিয়ানা মহাসাগরের গভীরে যে বিশেষ দ্বীপ আছে, যেখানে সেই দুর্লভ ধাতু রয়েছে। এই দুর্লভ ধাতু দিয়ে তারা একটি প্রজেক্ট শুরু করতে চায়, কিন্তু এখন সময়টা সঠিক নয়, কারণ তারা যদি প্রজেক্টটা শুরু করে তাহলে দেশের ক্ষতি হতে পারে। আর আমি এটাও জানতে পেরেছি, তারা জাহাজে করে সেই দ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এরপরে টরেস সেই আর্মি ক্যাম্পে থাকা একটি কম্পিউটারে লোকেশন সার্চ করতে থাকে, তারা বর্তমানে কোথায় অবস্থান করছে। এটা জানার পর সে সবাইকে বলে, ওরা বেশি দূর যেতে পারেনি, আমরা এখনও ওদেরকে ধরতে পারি। অন্যদিকে আমরা দেখি আমেরিকার প্রেসিডেন্ট ও জাপানের প্রেসিডেন্ট ইন্ডিয়ানা মহাসাগরের গভীর মাঝপথে অবস্থান করছেন। তারা এখনও সেই বিশেষ দ্বীপে পৌঁছাতে পারেনি। কিছুক্ষণ পর ক্যাপ্টেন আমেরিকা, টরেস ও ব্ল্যাক উইডো আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে জাহাজে উপস্থিত হয়। তাদের আগমন জাহাজের দিকে এক তাৎপর্যপূর্ণ মুহূর্তের সূচনা করে। আমেরিকার প্রেসিডেন্ট থান্ডারবোল্ট রস ক্যাপ্টেন আমেরিকাকে দেখে কিছুটা বিস্মিত হয়ে পড়ে। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? ক্যাপ্টেন আমেরিকা সম্পূর্ণ ঘটনা গভীরভাবে ও স্পষ্টভাবে প্রেসিডেন্টের কাছে তুলে ধরে। সবকিছু মনোযোগ সহকারে শুনে প্রেসিডেন্ট তার যুক্তি ও সিদ্ধান্তের যথার্থতা বুঝতে পারে এবং বিনা দ্বিধায় ক্যাপ্টেন আমেরিকার সিদ্ধান্তকে সমর্থন জানায়। ঠিক সেই মুহূর্তে আকাশ চিরে দুটো ফাইটার প্লেন দ্রুতগতিতে নেমে আসে এবং হঠাৎ করেই তাদের জাহাজের ওপর প্রবলভাবে হামলা চালায়। ক্যাপ্টেন আমেরিকা এবং টরেস তৎক্ষণাৎ জাহাজের বাইরে ছুটে আসে এবং চোখের সামনে ভয়ঙ্কর সেই দৃশ্যটি দেখতে পায়। কোনো কিছু চিন্তা না করেই তারা দুইজন একসাথে হামলাটি প্রতিহত করতে ঝাঁপিয়ে পড়ে। আরেকদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থান্ডারবোল্ট রস জাপানের প্রেসিডেন্টকে ফোন করে পুরো ঘটনা বিস্তারিতভাবে জানিয়ে দেয়। জাপানের প্রেসিডেন্ট সব কথা মনোযোগ দিয়ে শুনে আমেরিকার প্রেসিডেন্টকে আশ্বস্ত করে বলে, আমি আপনার প্রতিটি কথা শুনেছি এবং পুরো পরিস্থিতি বুঝতে পেরেছি। আমি এখনই আমার লোকদের নির্দেশ দিচ্ছি, তারা যেন অবিলম্বে জাপানে ফিরে আসে। সিন কাট হয়ে আমরা দেখতে পাই, ক্যাপ্টেন আমেরিকা টরেসকে হাসপাতালে নিয়ে এসেছে, কারণ সে দুটো ফাইটার প্লেনকে আটকাতে গিয়ে মারাত্মক আহত হয়েছিল। তাই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয় এবং তার যথাযথ চিকিৎসা করা হয়। তখন হাসপাতালে ক্যাপ্টেন আমেরিকার সাথে দেখা করতে বাকি বার্নস আসে। তিনি ক্যাপ্টেন আমেরিকাকে সান্ত্বনা দিয়ে বলে, দেখো ক্যাপ্টেন আমেরিকা, আমি তোমাদের পুরো ঘটনা জানার পর এখানে এসেছি এবং আমার খুব খারাপ লেগেছে তোমাদের সঙ্গে যা কিছু হয়েছে। কিন্তু এখন আমরা যেটা করতে পারি সেটা হলো অতীতকে ভুলে গিয়ে নতুন করে সবকিছু শুরু করা। তারপরে ক্যাপ্টেন আমেরিকা যখন হাসপাতাল থেকে বেরিয়ে বাড়ির পথে রওনা হয়, ঠিক তখনই পেছন থেকে একজন ব্যক্তি তাকে ডাক দিয়ে থামায়। ক্যাপ্টেন আমেরিকা পেছন ফিরে দেখে সেই ব্যক্তি আর কেউ নয়, স্যামুয়েল স্টার্নস। তখন সে বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, এ কি স্যামুয়েল স্টার্নস, তুমি এখানে? ওই দিন তো ভীতু কাপুরুষের মতো পালিয়ে গিয়েছিলে, আর আজ আমার সামনে দাঁড়িয়ে বীরপুরুষের মতো আচরণ করছো? স্যামুয়েল স্টার্নস বলে, হ্যাঁ এটা সত্যি কথা, সেদিন আমি ভীতু কাপুরুষের মতো পালিয়ে গিয়েছিলাম, একটা কারণেই গিয়েছিলাম। তুমি হয়তো জানো আমি অনেক খারাপ মানুষ, আর খারাপ মানুষরা সব সময় অন্যদের খারাপ চায়, তাই আমি সেই সুযোগের সৎ ব্যবহার করেছি। তাহলে শোনো আমি কি করেছি। কিছু সময় আগে আমেরিকার প্রেসিডেন্ট থান্ডারবোল্ট রসের একটা রোগ ধরা পড়ে। সেই রোগের কোনো চিকিৎসা ছিল না, কিন্তু আমি তাকে কোনোভাবে চিকিৎসা করেছি এবং এমন একটি ওষুধ দিয়েছি যেটা সেবন করার পর সে রেড হাল্কে পরিবর্তিত হবে। আরেকটা কথা, এই ওষুধের একটা সাইড ইফেক্ট আছে, যার ফলে রেড হাল্ক অনেক কিছুই করতে পারবে, আর তার মানে হলো সে বড় ধরনের ক্ষতি ঘটাতে পারে। এই কথা বলার পর যখন স্যামুয়েল স্টার্নস চলে যাচ্ছিল, ঠিক তখনই আর্মিরা তাকে ধরে ফেলে এবং গ্রেফতার করে। এরপরে আমরা একটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারি, হাসপাতালের বাইরে অনেক আগেই আর্মি অফিসাররা অবস্থান নিয়েছিল স্যামুয়েল স্টার্নসকে ধরার জন্য, কারণ তারা আগেই জানতে পেরেছিল যে সে আজ এখানে আসবে। অন্যদিকে হোয়াইট হাউজে অনুষ্ঠিত একটি সভায় আমেরিকার প্রেসিডেন্ট থান্ডারবোল্ট রস কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছিল। হঠাৎ করে তিনি কিছুটা অস্বস্তি বোধ করতে শুরু করে। প্রেসিডেন্টের এরকম অস্বাভাবিক অবস্থা দেখে তার সঙ্গে থাকা বডিগার্ডরা দ্রুত এগিয়ে আসে এবং তাকে সামলানোর চেষ্টা করে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমেরিকার প্রেসিডেন্ট থান্ডারবোল্ট রস কিছু বোঝার আগেই চোখের পলকে রেড হাল্কে রূপান্তরিত হয়ে যায়। এই রূপান্তরের কারণ ছিল, তিনি স্যামুয়েল স্টার্নসের দেওয়া সেই বিশেষ ওষুধ সেবন করেছিল, যার ফলেই তার মধ্যে এই ভয়ঙ্কর পরিবর্তন ঘটে। হোয়াইট হাউজে উপস্থিত মানুষরা এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়ে। সবাই দিশেহারা হয়ে একে একে সেখান থেকে দ্রুত বেরিয়ে যায়।
আর সেই মুহূর্তেই রেড হাল্কে রূপান্তরিত হওয়া থান্ডারবোল্ট রস অপ্রতিরোধ্য পাগলামি শুরু করে দেয়। থান্ডারবোল্ট রসের অপ্রতিরোধ্য পাগলামির খবর পেয়ে ক্যাপ্টেন আমেরিকা দ্রুত হোয়াইট হাউজে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং রেড হাল্কে রূপান্তরিত থান্ডারবোল্ট রসকে শান্ত করার জন্য বারবার আহ্বান জানায়। থান্ডারবোল্ট রস ধীরে ধীরে শান্ত হওয়ার পর তার রূপান্তরের প্রক্রিয়া থেমে যায়। তখন সে রেড হাল্কের অবস্থা থেকে ধীরে ধীরে ফিরে এসে আবার সাধারণ মানুষের রূপে পরিবর্তিত হয়। এরপরে যখন সবকিছু স্বাভাবিক হয়ে আসে, তখন আর্মিরা পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আমেরিকার প্রেসিডেন্ট থান্ডারবোল্ট রসকে গ্রেপ্তার করে, কারণ তার রূপান্তর এবং কর্মকাণ্ড দেশের জন্য এক বড় ধরনের হুমকি হয়ে উঠেছিল। তারপরে দেখা যায় পুলিশ ব্র্যাডলিকে ছেড়ে দিয়েছে, কারণ ক্যাপ্টেন আমেরিকা প্রমাণ করতে পেরেছে যে ব্র্যাডলি সম্পূর্ণ নির্দোষ। মুক্তি পাওয়ার পর ব্র্যাডলি আন্তরিকভাবে ক্যাপ্টেন আমেরিকাকে ধন্যবাদ জানায়, তাকে সাহায্য করার জন্য এবং সত্যিটা প্রকাশ্যে আনার জন্য। ক্যাপ্টেন আমেরিকা ব্র্যাডলিকে বলে, এতে তোমার ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এটা আমার কর্তব্য ছিল। আমি আগে থেকেই জানতাম তুমি ইচ্ছা করে এসব করনি। তোমাকে কেউ সম্মোহিত করেছিল, তাই তুমি এমন কাজগুলো করেছিলে। আর তুমি জানো কি, তোমাকে সম্মোহিত করেছে স্যামুয়েল স্টার্নস। এরপরে টিভিতে দেখা যায় আমেরিকার জাতীয় সংসদে থান্ডারবোল্ট রসকে নিয়ে তীব্র সমালোচনা চলছে। তার অতীত থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যেসব খারাপ ও বিপজ্জনক কাজ তিনি করেছে, তা নিয়ে ব্যাপক আলোচনা হয়। অবশেষে সংসদ এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হয়, থান্ডারবোল্ট রসের সব অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। কিছুদিন পর ক্যাপ্টেন আমেরিকা হেলিকপ্টারে করে একটি বিশেষ জেলখানায় যায়, যেটি সমুদ্রের মাঝপথে অবস্থিত। এই জেলখানাটি উচ্চ নিরাপত্তা বিশিষ্ট, যেখানে সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের রাখা হয়। ক্যাপ্টেন আমেরিকা জেলের ভিতরে গিয়ে একজন ব্যক্তির সঙ্গে দেখা করে, আর সেই ব্যক্তি আর কেউ নয়, সে হলো থান্ডারবোল্ট রস। ক্যাপ্টেন আমেরিকা তার সামনে গিয়ে বলে, থান্ডারবোল্ট রস, আপনি কেমন আছেন? আশা করি আপনি ভালো এবং সুস্থ আছেন। এই বিশেষ জেলখানায় আপনার সঙ্গে দেখা করতে আজ একজন ব্যক্তি এসেছে। থান্ডারবোল্ট রসের সাথে যে ব্যক্তি দেখা করতে এসেছে সে হলো বেটি রস। সে আসলে থান্ডারবোল্ট রসের একমাত্র মেয়ে। থান্ডারবোল্ট রস তার মেয়েকে দেখে অনেক খুশি হয়, যে কিনা তার সাথে দেখা করতে এই বিশেষ জেলখানায় এসেছে। তখন সে মনে মনে চিন্তা করে, জেল থেকে বেরোনোর পর সব খারাপ কাজ ছেড়ে দেবে এবং একজন সৎ মানুষ ও ভালো বাবা হিসেবে নতুন জীবন শুরু করবে। তারপরে ক্যাপ্টেন আমেরিকা স্যামুয়েল স্টার্নসের সাথে দেখা করতে যায়। সে ওই বিশেষ জেলে বন্দী ছিল। ক্যাপ্টেন আমেরিকা স্যামুয়েল স্টার্নসকে দেখে বলে, কেমন আছো স্যামুয়েল স্টার্নস? আশা করি তুমি ভালো এবং সুস্থ আছো। আমি এই বিশেষ জেলে থান্ডারবোল্ট রসের সাথে দেখা করতে এসেছিলাম, তাই ভাবলাম তোমার সাথে একবার দেখা করে যাই। স্যামুয়েল স্টার্নস ক্যাপ্টেন আমেরিকাকে বলে, তুমি ভালো কাজ করেছো আমার সাথে এখানে দেখা করতে এসেছো, কিন্তু এত খুশি হওয়ার কিছু নেই। তুমি ভাবছো আমাকে জেলে বন্দি করে রেখে দেশটাকে রক্ষা করতে পেরেছো, তাহলে সেটা তোমার বড় ভুল ধারণা। কারণ আমাকে বন্দি করে রাখলেই কি সব কিছু থেমে যাবে? কেউ আছে যে শুধু দেশটাকেই নয়, পুরো পৃথিবীটাকেই ধ্বংস করতে চায়। তখন ক্যাপ্টেন আমেরিকা গম্ভীরভাবে জিজ্ঞেস করে, তুমি আমাকে হুমকি দিচ্ছ? আর বলো তো তুমি কাদের কথা বলতেছ? কারা এমন আছে যারা এই পৃথিবীটাকে ধ্বংস করতে চায়? স্যামুয়েল স্টার্নস বলে, হ্যাঁ, আছে অনেকজন, কিন্তু তারা পৃথিবীতে থাকে না, তারা থাকে অন্য গ্রহে। এই পৃথিবী ছাড়া আরও অনেক গ্রহ আছে, যেখানে আমার মতো খারাপ মানুষ আছে। আসলে মানুষ বলা ভুল হবে, তাদের বলা উচিত এলিয়েন। আর তুমি আমাকে যেভাবে দমন করেছ, ঠিক সেভাবেই তুমি দেখে নিও ওরা এসে তোমাকে এবং তোমার অ্যাভেঞ্জার্স টিমকে কিভাবে দমন করে, আর একই সাথে এই পৃথিবীটাকে কিভাবে ধ্বংস করে। ক্যাপ্টেন আমেরিকা বলে, স্বপ্ন দেখা ছেড়ে দাও স্যামুয়েল স্টার্নস। অ্যাভেঞ্জার্স টিম যতদিন বেঁচে থাকবে, ততদিন এই পৃথিবীর কোনো ক্ষতি হবে না। তুমি আপাতত নিজের বিষয় নিয়ে ভাবো, কারণ আগামী দিনগুলোতে তোমার সঙ্গে কি কি ঘটতে পারে, সেটা তুমি নিজেও কল্পনা করতে পারবে না। এবং এখানেই এসে মুভির গল্পটা শেষ হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে ক্লিক করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে।